তারা কোনো ইঙ্গিত পেয়ে গেছে, নয়তো এই ডিপ স্টেটের এই মানুষগুলো এরকম করে আসলে তাদের কোনো বহিঃপ্রকাশ সহসা ঘটান না। আরেকটু যোগসূত্র ঘটিয়ে দেই, এই লোকাল ডিপ স্টেটের যারা আরেকটি অংশ আছে গণমাধ্যমে, একদম প্রথম আলো থেকে শুরু করে আরো যারা এই এলিট পার্সন যারা আছেন, কিংবা সোশ্যাল আর কালচারাল হেজিমনির মধ্যে যেই গ্রুপটা থাকেন, তারা দেখবেন তাদের কিন্তু মতি গতি নড়াচড়া গত কয়েকদিন পর্যন্তই একটু ভিন্ন লাইনে তারা কথা বলছে, এবং তারা যে একেবারেই তাদের যে আসলে পানি নাক পর্যন্ত উঠে গেছে সেটির প্রমাণ দেখবেন গত 2-3 দিন পর্যন্ত এই প্রথম আলোতে এমন বেপরোয়া ভাবে তারা লেখা শুরু করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে, এবং লেখানো শুরু করছেন। নিউজ না হলেও তারা বিভিন্ন জনকে দিয়ে যে আর্টিকেল লেখাচ্ছেন, বিশেষ করে মহিউদ্দিন আহমেদ মাত্র 2 দিন আগে যে আর্টিকেলটি লিখলেন, এটি কোনোভাবেই বলার কোনো অবকাশ নেই যে এটি নিছক একটি আর্টিকেল। এটি যে একদম অ্যাসিস্ট করা, অ্যাডভাইস করা, প্রেসক্রিপশন দেওয়া, সেটি একেবারেই পরিষ্কার। এই মহিউদ্দিন আহমেদ গত কয়েকদিন, এর আগেও কিন্তু আরো কয়েকদিন আগে বলেছিলেন যে যারা শেখ হাসিনা ফিরবে এটি যারা মনে করছেন, সেটা এক ধরনের আসলে অসম্ভব একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আরো যে কিছু আলামত, এই যে মাহফুজ আলম একদিন দুদিন পরপরই সে হঠাৎ করে একটু উদ্ভাবন এবং বিভিন্ন কথা ছেড়ে দেন। তিনি গতকালকে না পরশুদিনও তিনি এইভাবে বলেছেন। তার মানে হচ্ছে এই গ্রুপটা বহিঃপ্রকাশ এক ধরনের আলামত। অন্যদিকে প্রশাসনের ভিতরে, বিশেষ করে তারেক রহমান যখন বিদেশে যাওয়ার প্রোগ্রাম হলো, এর পূর্বক্ষণেই তার সরকারের কাছে এমন কোন মেসেজ পৌঁছে গেছে যেখানে আলোচনা হয়েছিল তারেক রহমান কি চীন যাওয়া বাতিল করবেন কিনা, কিন্তু শেষ পর্যন্ত তার যে অন্য লোকজন তারা তাকে নাকি, আমি নাকি শব্দটা কিন্তু বলেছি, আপনারা খেয়াল করবেন, কারণ আমার যে সোর্স সেটা সরকারের বা তারেক রহমানেরই অ্যাডভাইজার গ্রুপের একজন বা একটা কিছু সেরকম পর্যায়ে আছেন। তারা তারেক রহমানকে বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং সেই সময় ঘিরেই শেখ হাসিনা দেশে ফেরার মতো একটা পরিস্থিতি যদি উদ্ভব হয়ে যায়, সেটি কিন্তু একটা বিপজ্জনক হয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর, তার যে দৌড়ঝাঁপ, তার কিছু কথাবার্তা, সবকিছুই তারা লিঙ্ক করে তারেক রহমানের সামনে উপস্থাপন করেছিলেন। তারেক রহমানও তার এজেন্সির মাধ্যমে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু তিনি কোন অবস্থাতেই চীনের সফরটি মিস করতে চাননি। তিনি এক পর্যায়ে এমনও নাকি বলেছেন, যা হয় হবে। তো এই যে পরিস্থিতির মধ্যে সরকার যে মেসেজটি পেয়েছে, সেটিকে প্রশাসন আসলে খুব যে ভালোভাবে নিয়েছে তা কিন্তু নয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক, নজিরবিহীন বলা যায়। আপনারা আওয়ামী লীগের সময়ে যে বিএনপির বিরুদ্ধে যে অভিযানগুলো, সেই অভিযানগুলোর ধরনটা খেয়াল করবেন, প্রয়োজনে ভিডিও সংবাদপত্র ঘেটে দেখবেন। তারা যে অভিযান চালাতো সেটি আর এখন, এই গত 4-5 দিনের কথা আমি বলছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে রাতে দিনে যখন তখন যেভাবে অভিযান করছে, সেটা কিন্তু অন্যরকম একটা সিগন্যাল দিচ্ছে। এই জায়গায় আবার সেনাবাহিনী কিন্তু হঠাৎ করে অফ হয়ে গেছে। সেনাবাহিনী গত কিছুদিন পর্যন্ত তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোন রকম তৎপরতায় যাচ্ছে না। আমরা এর আগে দেখেছিলাম আওয়ামী লীগ মাঠে নামলে সেনাবাহিনীও সেখানে কিছু লাঠি পেটা করেছে, কোথাও কোথাও গোপালগঞ্জের কথা তো আপনাদের জানাই আছে। কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তত পক্ষে প্রকাশ্যে অফ আছে, প্রকাশ্যে কোনো অভিযান, কোনো তৎপরতায় সেনাবাহিনী যাচ্ছে না। ফলে
পুলিশকেই বিএনপি ব্যবহার করছে একেবারেই বেপরোয়া ভাবে। সেইটার কারণটি হচ্ছে এই একমাত্র পুলিশই এখন সরকারের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে, বাকি অন্য যে অর্গানগুলো আছে তারা অতটা সহায়তার জায়গা তারেক রহমান সরকারকে দিতে চায় না। কেন দিতে চায় না সেটারও কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা সেটি কিন্তু এই যে বদিউল আলম মজুমদার সহ যারা কালকে বললেন অচিরেই দেশের আরেকটি সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, তার মানে আপনারা ওই চেহারাগুলো দেখবেন, মঞ্চে কারা ছিলেন, কারা এই কথাগুলো বলেছেন। তার মানে সাংবিধানিক সংকট কি হয়, কখন হয়, কেন হয়, কোন পরিস্থিতিতে হয়, এটি কিন্তু সবার একটু মাথায় নেওয়া দরকার আছে। কিন্তু এই যে আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গত রাত্রেও সারা দেশ জুড়ে যেইভাবে ধরপাকড় হয়েছে, প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় আওয়ামী লীগের মোটামুটি সক্রিয় পর্যায়ের কিংবা যারা একটু উপরের লেভেলের বা মাঝারি লেভেলের নেতারা আছে তাদের কেউ ধরার জন্য ব্যাপকভাবে একদম পাগল হয়ে অভিযান বা অপারেশন শুরু করেছে। আজকেও হয়তো চলবে। আপনারা দেখেছেন মাত্র একদিন গতকালকেই বরিশালে একজন আওয়ামী লীগ নেতা, তিনি কিন্তু পালানো নাই, এত এই 2005 থেকে 2024 5ই আগস্ট থেকে পরশুদিন পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন, তিনি কিন্তু পালান নাই। তাকে হঠাৎ করে পুলিশ ধরতে গিয়ে তাকে ধাওয়ার মুখে সে পড়ে গিয়ে মারা যান। আর একজনকে তো ফরিদপুরের একজনকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, যাকে মূলত পুলিশ হেফাজতে নিয়ে তার মৃত্যু ঘটলো। কারাগারে তো একদিন দুদিন পরেই মারা যাচ্ছে। সবকিছু পরিস্থিতি আসলেই ঘোলাটে, এবং এইসবের মধ্যে দিয়েই তারেক রহমান সরকারের কাছে এমন কি কোনো সিগন্যাল চলে গেছে যেটি ওই যে সাংবিধানিক সংকটের মুখে পড়তে যাচ্ছে অচিরেই দেশ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া যাওয়া এবং তারপর পরে চীন সফরের বিষয়টিকে ভারত কতটা গুরুত্বের সঙ্গে নজরে রাখছে তা বোঝা যায় সে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নানান ধরনের রিপোর্টিংয়ের মাধ্যমে। আবার এই বিষয়টিকে চীনও বা কীভাবে মূল্যায়ন করছে সেটিও আবার সে দেশের গণমাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে, এবং এই দুই বিষয় মোটামুটি স্পষ্ট হয়ে ওঠে একটি গণমাধ্যমের রিপোর্টকে তুলে ধরতে পারলে। সেটি হচ্ছে চীনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম, দেশটির সরকারি দল কমিউনিস্ট পার্টির যে মুখপত্র পিপলস ডেইলির পৃষ্ঠপোষকতায় যে পত্রিকাটি চলে, গ্লোবাল টাইমস, সেই পত্রিকাটি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই পত্রিকা বলছে তারেক রহমানের এই সফর ভারতীয় গণমাধ্যম তোলপাড় সৃষ্টি করেছে, ব্যাপক আলোচনা তৈরি করেছে। তাদের দৃষ্টিতে ভারতকে এড়িয়ে তারেক রহমানের চীনমুখী কূটনৈতিক তৎপরতা তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের একটি ইঙ্গিত। কারণ ঐতিহ্যগতভাবে বাংলাদেশের নতুন সরকার প্রধানেরা প্রথম সফরের গন্তব্য হিসেবে ভারতকে দেখা হতো, কিন্তু চীনা বিশ্লেষকরা বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন। তো সেখানে আবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের চুম্বক অংশগুলো তুলে ধরা হয়েছে, বা আমরা নিজেরাও দেখেছি ভারতের গণমাধ্যমে কি ধরনের রিপোর্টিং হচ্ছে, কোন দৃষ্টিকোণ থেকে লেখাগুলো প্রকাশ হচ্ছে। যেমন ভারতের অন্যতম প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস তার প্রতিবেদনে বলছে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রথম বিদেশ সফরের জন্য তারেক রহমান মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন। একই সঙ্গে ভারতকে পাশ কাটিয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনি তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারও তুলে ধরেছেন, কারণ অতীতে এমন সফরের ক্ষেত্রে ভারতই সাধারণত গন্তব্য হয়ে থাকত। ভারতের আরেক প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু বলছে, দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন সফরে যে তারেক রহমান গেলেন, সেই গন্তব্যটি হলো প্রতিবেশী ভারতকে এড়িয়ে গিয়ে।
আরেকটি গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যে কোনো দেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের ভৌগোলিক অবস্থান খুব কমই আকস্মিক হয়। আকস্মিক মানে যে প্রথাগতভাবে যেটি দাঁড়িয়ে গেছে বা ঐতিহ্যগতভাবে যেটি হয়ে আসছে তেমনটিই হওয়ার কথা। এখানে শব্দটা ব্যবহার করেছে অ্যাক্সিডেন্টালি। তো টেলিগ্রাফ বলছে 2024 সালের জুলাই মাসের অভ্যুত্থানের পর ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী তারেক রহমানের ক্ষেত্রে নয়াদিল্লি বা বেইজিং এর পরিবর্তে কুয়ালালামপুর থেকে তার প্রথম বিদেশ সফর শুরু করার সিদ্ধান্তটিকে একটি সুচিন্তিত রাষ্ট্র কৌশল হিসেবেই দেখা হচ্ছে। মোটামুটি একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। টাইমস নাও বলছে, ঐতিহ্যগতভাবে এ ধরনের সফরের প্রথম গন্তব্যস্থল ভারতকে তিনি এড়িয়ে গেলেন, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী ভারতকে এড়িয়ে গেলেন বা পাশ কাটিয়ে গেলেন, সেটি এখানে মোটামুটি জোর দেওয়া হয়েছে। এখন চীনের যে প্রভাবশালী গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, ভারতীয় গণমাধ্যমের এই নিবিড় নজর ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তনশীল বাস্তবতাকেই প্রতিফলিত করেছে। আসলেই বাস্তবতা এটি। এখানে বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দ্বিপক্ষীয় সম্পর্কে ধাক্কা লাগে এবং সম্পর্ক এখনো পুনর্বিন্যাসের একটি পর্যায় অতিক্রম করছে। এটাও সত্য কথা। গ্লোবাল টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক চিয়ান ফেং। চিয়ান ফেং বলছেন, সম্পর্ক এখনো পুরোপুরি স্থিতিশীল অবস্থায় ফিরতে পারেনি। ভারত বাংলাদেশের সম্পর্কে কথা বলা হচ্ছে। তিনি বলছেন, ভারতের গণমাধ্যম ও কৌশলগত মহলের কিছু অংশ এখনো দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যগত নেতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে আঞ্চলিক বিষয়গুলো দেখছে। ফলে চীন বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হলে তা নয়াদিল্লির প্রভাব কমিয়ে দিতে পারে, বিশেষ করে বাংলাদেশে ভারতের অবস্থান দুর্বল হতে পারে বলে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। এই বিশ্লেষণও একেবারে খারাপ না, কিন্তু তারা এই কথাগুলোর মধ্য দিয়ে এটুকু প্রকাশ করে ফেলেছে যে চীন অন্তত খুশি। তাহলে উল্টোটা হলে কি হতো? চীনও নিশ্চয়ই খানিকটা নাখুশ হতো। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানেরা ঐতিহ্যগতভাবে তারা মানে ক্ষমতা আসার পরপরই ভারতকেই প্রথম দেশ হিসেবে বেছে নিতেন সফরের বিষয় হিসেবে। কিন্তু তারেক রহমানের এই যে চীন সফর, আমরা কি সম্পূর্ণ ইতিবাচক নাকি নেতিবাচক হিসেবে ধরবো, নাকি এখানে বিশেষ কৌশল থাকতে পারে? অনেকে বিশেষ কৌশলের কথা বলছেন। সেই কৌশলটি যদি আমাদের জন্য ইতিবাচক হয়ে থাকে অবশ্যই আমরা সেটিকে ওয়েলকাম জানাই। যেমন আমরা তো জানি যে মার্কিন যে চুক্তি সম্পাদিত হয়েছে সেই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ একেবারে যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে ঢুকে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে স্বাধীনতা, সেটি হুমকির মুখে পড়েছে। সেই চুক্তিতে চীন থেকে দূরে থাকতে বাংলাদেশকে বিভিন্ন বাধ্যবাধকতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তবুও তারেক রহমান চীনে গেলেন যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে। যদি আমরা এই কথা বলি খুব ভুল বলা হবে না। তবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, যিনি গত শনিবার সরকারি ছুটির দিনে ডক্টর খলিলের সঙ্গে তার কার্যালয়ে দেখা করলেন, দেখা করে তিনি বললেন সাংবাদিকদের যে না, আমি এসেছিলাম বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার আবেদন জানাতে। মানে একেবারে বোগাস কথাবার্তা, সে বিষয়ে আলোচনা করেছে আপনাদের সামনে। যাই হোক, নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের কোনো বার্তা ছিল। সেই বার্তা যাওয়ার পরে তারেক রহমান গেছেন। সেদিক থেকে কি তারেক রহমান ঝুঁকি নিচ্ছেন? সেদিক থেকে কি যেই মার্কিন চুক্তির তুমুল বিরোধিতা আমরা করছি, আমরা বলছি, অবশ্যই বলছি, এখনো বলবো যে এই চুক্তি ডক্টর ইউনূস তার দাসত্বপনার জায়গা থেকে দেশকে হুমকির মুখে ফেলে মার্কিন চুক্তিটি করেছিলেন। সেই চুক্তি এই সরকার টেনে নিয়ে যাচ্ছে, এই সরকার কার্যকর করছে। তাহলে আসলে কিভাবে সম্ভব মানে আবার যুক্তরাষ্ট্রের যে চোখ রাঙানি সেটি কি মোটামুটি উপেক্ষা করে তিনি চীনে যাচ্ছেন? এগুলো আসলে কি হতে যাচ্ছে আমাদের দেখতে হবে আরো কিছুটা সময়। এবং একথাও সত্য যে চীন আমাদের
ভূ রাজনৈতিক জায়গা থেকে তার স্বার্থের অবস্থান থেকে বাংলাদেশকে যতটা ব্যবহার করে এটা যেমন সত্য, আবার অবশ্যই চীন আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। আবার মার্কিন চুক্তি হওয়ার পরেও আমরা দেখলাম কিছুদিন আগে ডক্টর খলিল রাশিয়া সফর করে এলেন। আসলে কি হতে যাচ্ছে এই যে জটিল সমীকরণ, সেই সমীকরণের মধ্যে দিয়ে কোন অবস্থানে বাংলাদেশ যেতে চলেছে এটি বোঝা অনেকখানি মুশকিল হয়ে পড়েছে, অনেক জটিল হয়ে পড়েছে। আবার একথাও তো সত্য যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখা, আরেকদিকে চীনকে মোটামুটি আস্থায় নেওয়া, এবং সেগুলো যদি হয় ভারতকে পাশ কাটিয়ে, নিশ্চয়ই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রের জায়গা থেকে ভারত এগুলো খুব ভালো চোখে নেবে না এবং আমাদের জন্য খুব বেশি শুভকর নয়। হ্যাঁ, অবশ্যই যদি সব জায়গাকে, সব রাষ্ট্রকে, মানে অন্তত চীন, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া সবাইকে আস্থায় রেখে আমরা আমাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরপেক্ষতার সাথে সম্পর্কগুলো বজায় রাখতে পারি, নিশ্চয়ই সেটি অবশ্যই কৃতিত্বের দাবিদার। কিন্তু যদি ইন্টেনশনালি ভারতকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র চীনের মতো দুই রাষ্ট্র, যেটি কিনা ভারতের এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকের জায়গা থেকে ভারতের স্বার্থের তুমুল বিরোধী হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা ঝুঁকি থাকতেই পারে। মোদ্দা কথা, আমাদেরকে যেভাবে এগোতে হবে সেটি হচ্ছে উইন উইন সিচুয়েশনের অবস্থান থেকে। এর বিকল্প কি আছে আমরা জানি না, তবে এটুকু বুঝতে পারি আর যাই হোক মার্কিন চুক্তির অবস্থানে থেকে যদি সবাইকে দূরে ঠেলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য এক গভীর অন্ধকার অপেক্ষা করছে।